নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প। প্রিয়া, তুমি কি তোমার শ্বশুর বাবার জন্য একটু পাতলা ডালিয়া বানিয়ে দিতে পারবে? ওর দাঁতে ঠিকমতো রুটি চিবোতে কষ্ট হয়। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা নিজের পুত্রবধূ প্রিয়াকে খুবই ভয়ে ভয়ে এই কথাটা বললেন সাবিত্রী দেবী। সাবিত্রী দেবীর কথা শুনেই প্রিয়া খিটখিট করে উঠে বলল, ওহো, বুড়ি এমন ভাবে অর্ডার দিচ্ছে যেন রেস্টুরেন্টে বসে ওয়েটারকে খাবার অর্ডার করছে। পাতলা ডালিয়া চাই। আরে, আমি কি সবার দায়িত্ব নিয়েছি নাকি? মুখ তুলে তুলে এসে ফরমাইশ করবে? এখান থেকে যাও। এখন আমার মাথার উপর নাচতে এসো না। আমার অনেক কাজ পড়ে আছে। পুত্রবধূর এই তীক্ষ্ণ ও বিষাক্ত কথাগুলো শুনে সাবিত্রী দেবী থমকে গেলেন। চোখের পাতা বেয়ে অশ্রু মুক্তোর মতো ঝরঝর করে নামতে লাগলো। চোখ মুছতে মুছতে মাথা নিচু করে তিনি নিজের ঘরে ফিরে এলেন। স্ত্রীর বিমর্ষ মুখ দেখে কিশোরবাবু আর কিছু বুঝতে দেরি করলেন না। কিছু বলার আগেই তিনি সাবিত্রী দেবীকে নিজের পাশে বসিয়ে তার হাত নিজের হাতে নিয়ে সান্ত্বনা সুরে বললেন, এত মন খারাপ করো কেন সাবিত্রী? ওদেরও তো সন্তান আছে। আজ ওরা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করছে, কাল ওদের সন্তানও ঠিক তেমনই ব্যবহার করবে। দেখো সাবিত্রী, আমরা আমাদের মা বাবার দিনরাত সেবা করেছি, তবুও আজ আমাদের এমন দিন দেখতে হচ্ছে। আর ওরা তো আমাদের সেবা করা দূরের কথা, এমন দুর্ব্যবহার করছে যেন আমরা ওদের শত্রু। ভগবানের দয়ায় আমার হাত পা এখনো ঠিকঠাক আছে, আমি নিজেই রান্না করতে পারি। শুধু ওই ডাইনি প্রিয়াই আমাকে রান্নাঘরে পা রাখতে দেয় না, যেন আমি কোনো অস্পৃশ্য। বাবা মা নাম রেখেছে প্রিয়া, কিন্তু স্বভাব নামের একদম উল্টো। তুমি একটু অপেক্ষা করো। ও রান্না শেষ করে নিজের ঘরে চলে গেলে আমি তোমার জন্য ডালিয়া বানিয়ে নিয়ে আসছি। কিছুক্ষণ পর প্রিয়া নিজের ঘরে চলে যেতেই সাবিত্রী দেবী কিশোরবাবুর জন্য ডালিয়া বানিয়ে আনলেন এবং খুব স্নেহের সঙ্গে তার হাতে তুলে দিলেন। সাবিত্রী দেবী ও কিশোরবাবুর বিবাহের প্রায় 30 বছর পূর্ণ হতে চলেছিল। সাবিত্রী দেবীর বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। তিনি ছিলেন খুবই রোগা পাতলা, কিন্তু স্বভাব এমন যে শ্বশুরবাড়িতে গিয়েই স্বামী থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সবার মন জয় করে নিয়েছিলেন। একদিকে সাবিত্রী দেবী ছিলেন চঞ্চল ও প্রাণবন্ত, অন্যদিকে কিশোরবাবু ছিলেন শক্ত সমর্থ, আত্মসম্মানী ও গম্ভীর স্বভাবের যুবক। কিশোরবাবু একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বিয়ের 2 বছর পর সাবিত্রী দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের আগমনে তাদের সংসার যেন পূর্ণতা পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 3 বছর বয়সেই একটা রোগে সেই সন্তান ঈশ্বরের ডাকে সাড়া দেয়। ছেলেকে হারানোর সঙ্গে সঙ্গেই সাবিত্রী ও কিশোরের হাসি খুশি সব উধাও হয়ে যায়। ঘরে নেমে আসে নিস্তব্ধতা আর বিষণ্ণতা। কিন্তু এই অন্ধকার ভেঙে দেয় তাদের দ্বিতীয় পুত্র প্রকাশের জন্ম। তার কোলাহলে আবার ঘরে প্রাণ ফিরে আসে। আর প্রকাশের জন্মের 3 বছর পর আসে একটি ফুটফুটে কন্যা দীপা। ছোট্ট দীপা আগমনে বড় ভাই প্রকাশ আর বাবা মায়ের জীবনে যেন আলো ছড়িয়ে পড়ে। সাবিত্রী দেবী ও কিশোরবাবু তাদের 2 সন্তানকে অঢেল ভালোবাসা দিতেন। অতি যত্ন আর ত্যাগ দিয়ে তারা নিজেদের সংসার গড়ে তুলেছিলেন। কিশোরবাবুর প্রাইভেট চাকরি হলেও এক একটি পয়সা জমিয়ে তারা নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছিলেন। সেই বড় ও সুন্দর বাড়িটি তাদের কাছে রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। সন্তানদের লালন পালন, পড়াশোনা, খাওয়া পড়া, কোনো কিছুরই অভাব তারা হতে দেননি। সাবিত্রী দেবী ছিলেন একজন বিচক্ষণ গৃহিণী। স্বামীর সামান্য আয় থেকেও সঞ্চয় করে 2 সন্তানকে ভালো স্কুল ও কলেজে পড়িয়েছিলেন। দীপা ছিল একেবারে তার মায়ের প্রতিচ্ছবি, সুন্দর, সুশীল আর সামান্য দুষ্টু। সাবিত্রী ও কিশোরবাবু ছেলের আগে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, তাই দীপার বিএসসি শেষ হওয়ার পরই ভালো পরিবারে তার বিয়ে ঠিক করে দেন। 3 মাসের মধ্যেই তাসের বিয়ে হয়ে যায় পঙ্কজের সঙ্গে। পঙ্কজকে তারা জামাই নয়, বরং আরেক ছেলের মতোই পেয়েছিলেন। পঙ্কজ ছিলেন অত্যন্ত ভদ্র, সংস্কারী ও সুশীল মানুষ।
তিনি সাবিত্রী দেবী ও কিশোরবাবুকে নিজের বাবা মায়ের মতোই সম্মান করতেন। পঙ্কজ রেলওয়েতে সরকারি চাকরি করতেন, তাই ঘন ঘন বদলি হতো। এই কারণে তারা শ্বশুরবাড়িতে কম আসতে পারতেন। তবে তাদের ৮ বছরের মিষ্টি মেয়ে সৌমা আর দাদু দিদার কাছে যেতে সবসময় খুব উৎসাহী থাকত। অন্যদিকে প্রকাশ প্রাইভেট চাকরি পাওয়ার পর নিজের পছন্দের মেয়ে প্রিয়াকে বিয়ে করে। প্রকাশ যেভাবে প্রিয়ার ছবি তার বাবা মায়ের সামনে এঁকেছিল, তাতে সাবিত্রী ও কিশোরবাবুর মনে হয়েছিল বউ আসলে সংসার আরো আনন্দময় হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো। প্রিয়ার আগমনে যেন ঘরের সব রং ফিকে হয়ে গেল। নামের সঙ্গে স্বভাবের কোনো মিলই ছিল না। কঠোর, নিষ্ঠুর ও ভীষণ বদমেজাজি। শ্বশুর শাশুড়িকে সম্মান দেওয়া তো দূরের কথা, সে সাবিত্রী দেবীর সঙ্গে এমন ব্যবহার করত যেন তিনি শাশুড়ি নন, কোনো শত্রু নারী। আজও প্রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে স্বামীর ফেরার অপেক্ষায় ছিল। অফিস থেকে প্রকাশ ঘরে ঢুকতেই সে চোখ লাল করে চেঁচিয়ে উঠল, কি ভেবেছে তোমার বুড়ো মা বাবা আমাকে? আমি কি কোনো কাজের মেয়ে, নাকি আলাদিনের চিরাগের জিন যে যখন খুশি নতুন নতুন খাবারের ফরমাইশ দিয়ে আমার সামনে হাজির হবে? প্রকাশ ভেজা বেড়ালের মতো চুপচাপ দাঁড়িয়ে প্রিয়ার তীক্ষ্ণ কথাগুলো শুনে যাচ্ছিল। প্রিয়া আবার চেঁচিয়ে উঠল, বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? বলেছিলে, প্রিয়া ডার্লিং, তুমি তো আমার হৃদয়ের রানী, তোমাকে আমি আমার বাড়ির মহারানী করে রাখবো, তোমার জন্য চাঁদ তারা ভেঙে আনবো। আর আজ দেখো, রানের জায়গায় আমাকে বানিয়ে রেখেছো একেবারে কাজের মেয়ে। আমি একা একা কি করব বলো তো? তোমার কাজ সামলাবো, তোমার 2 সন্তানের দেখভাল করব, নাকি ওই বুড়ো বুড়ির সেবা করব, নাকি আবার তাদের নতুন নতুন ফরমাইশ পূরণ করব? ভয়ে ভয়ে প্রকাশ বলল, প্রিয়া ডার্লিং, তুমি এত রাগ করছো কেন? আরে মা তো আছেই, তুমি ওকে দিয়ে কাজ করাও না কেন? সারাদিন খেয়ে দিয়ে বিছানায় তো ভাঙে ওই 2 বুড়ো। স্বামীর এই কথা শুনে প্রিয়া আরো চোখ রাঙিয়ে বলল, না না, আমার না, ওদের কাজ করতে হবে না, আবার ওদের দিয়ে নিজের কাজ করাতে হবে। তুমি কি চাও, ওদের দিয়ে কাজ করিয়ে আমি নিজেরই কাজ নষ্ট করি? শোনো, আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি, হয় তুমি ওই 2 বুড়োকে আলাদা উনুনে রান্না করতে বলবে, নইলে আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব, একাই যাব। তারপর সামলাবে তুমি তোমার 2 সন্তানকে আর তোমার পাগল মা বাবাকেও। প্রকাশ বলল, শান্ত হও প্রিয়া, রাগটা ফেলে দাও আমার সোনা বউ, আমি এখনই দুজনের চিকিৎসা করে দিচ্ছি, চলো আমার সঙ্গে এসো। রাগে ফুঁসতে ফুঁসতে প্রিয়া আর প্রকাশ সোজা চলে গেল সাবিত্রী দেবী ও কিশোরবাবুর ঘরের দিকে। এতক্ষণ যে প্রকাশ ভেজা বিড়ালের মতো স্ত্রীর কথা শুনছিল, ঠিক যেন কোনো অকর্মা ছাত্র শিক্ষকের বকুনি শুনছে, সে এবার নিজের মা বাবার সামনে গর্জে উঠল সিংহের মতো। তোমাদের 2জনের আসলে সমস্যা কি? কেন প্রিয়াকে শান্তিতে বাঁচতে দাও না? কেন ওকে এত জ্বালাও? আমি যদি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতাম, তাহলে তো তোমরা বুড়ো বুড়ি খুব খুশিই থাকতে, তাই না? কিন্তু আমি নিজের পছন্দের মেয়েকে বউ করে এনেছি বলেই তোমরা ওকে টর্চার করছো সব সময়। ছেলের মুখে এসব কথা শুনে সাবিত্রী দেবী আর কিশোরবাবু হতভম্ব হয়ে যান। কিশোরবাবু কাপা গলায় বললেন, এ কি, কি অপবাদ দিচ্ছিস আমাদের ওপর? তুই তো আমাদের একমাত্র ছেলে, আমরা কেন তোর বা তোর বউয়ের সঙ্গে ঈর্ষা করব? এইবার সাবিত্রী দেবীও কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, আমরা তো বৌমাকে একটুও কষ্ট দিইনি। শাশুড়ির কথা শুনেই প্রিয়া ব্যঙ্গ করে বলল, ওহো প্রকাশ, দেখছো তো তোমার সামনে কিভাবে সাধু সেজে আছে? প্রকাশ আবারও চেঁচিয়ে উঠল, এই বাড়িটাও কি ও একাই সামলাচ্ছে না? আর তোমরা কি এখন ওকে পাহাড় কাটাতে বসাবে? ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল থেকেই তোমরা দুজন আলাদা চুলা করবে। খিচুড়ি খাও, ডালিয়া খাও, শাক খাও, রুটি খাও, আমাদের কোনো মাথা ব্যথা নেই। ছেলের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে 2 বৃদ্ধ মা বাবা বাকরুদ্ধ হয়ে যান। হঠাৎ তাদের মনে হলো তারা যেন অনাথ। দুজনের চোখে জল ভরে ওঠে। সাবিত্রী দেবী আর নিজেকে ধরে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তুই কি হুঁশে আছিস? কি বলছিস এই সব? এই বয়সে আমাদের আলাদা উনুন করতে বলছিস?
সারা জীবন যা রোজগার করেছি সবই তো এই বাড়িতে তোর পড়াশোনা, তোর বিয়েতে খরচ করেছি। এখন এই বুড়ো বয়সে আমরা নিজের খরচ চালাবো কিভাবে?" প্রকাশ নির্দয় গলায় বলল, "আমি কিছুই জানি না, কাল থেকে প্রিয়া আর তোমাদের জন্য রান্না করবে না। আর এমনিতেও এই বয়সে তোমাদের খরচই বা কত? এত টাকা চাই কিসের জন্য? ভগবানের নাম জপো ব্যাস।" তারপর স্ত্রীর দিকে তাকিয়ে সে বলল, "প্রিয়া, পুরনো পড়ে থাকা বাসনপত্র থেকে কিছু বাসন আর ছোট পুরনো গ্যাস চুলাটা ওদের দিয়ে দাও। আপাতত ওদের জন্য একটু আটা চালও দিয়ে দিও, পরে দেখা যাবে।" এই কথা শুনে প্রকাশ নিজের বুড়ো মা বাবার উপর আদেশ চাপিয়ে স্ত্রীর হাত ধরে চলে গেল। পেছনে পড়ে রইল চোখ ভরা জল আর বুক ভরা যন্ত্রণায় কাতর সেই বৃদ্ধ মা বাবা, যারা জীবনে একমাত্র ছেলের প্রতিটি ইচ্ছে, প্রতিটি আবদার পূরণ করেছেন। মধ্যবিত্ত বাবা মায়ের মতো নিজের সবটুকু উজাড় করে দিয়ে ছেলেকে সুখী করার চেষ্টা করেছিলেন। প্রকাশের কথা মতো প্রিয়া কিছু পুরনো বাসন, গ্যাস আর সামান্য খাবার দুই বৃদ্ধের ঘরে এনে আছড়ে ফেলে দিয়ে চলে গেল। পরের দিন থেকেই দুই বুড়ো মা বাবা কোনো রকমে আলাদা করে রান্না শুরু করলেন। কিন্তু এতেও কি প্রিয়ার শান্তি হলো? না। সে সাবিত্রী দেবীকে কষ্ট দেওয়ার একটুও সুযোগ ছাড়ত না। একদিন সাবিত্রী দেবী কষ্ট করে নিজের কাপড় ধুয়ে উঠোনে দড়িতে শুকোতে দিচ্ছিলেন। ঠিক তখনই প্রিয়া নিজের ধোয়া কাপড়ের বালতি নিয়ে এসে সাবিত্রী দেবীর কাপড় দড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, "এই বুড়ি, আমি তো এখনই কাপড় ধুয়ে এনেছি, পুরো দড়িটা তুই দখল করে রাখবে? আমি কি আমার কাপড় তোমার মাথায় মেলবো?" প্রিয়ার এই অভদ্র আচরণে সাবিত্রী দেবীর খুব রাগ হয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়া কাপড়গুলো আবার তুলে নিলেন। ফের ধুয়ে এইবার ছাদে শুকোতে নিয়ে গেলেন, কারণ তিনি ছিলেন বুদ্ধিমতী। তিনি জানতেন এমন লোকেদের সঙ্গে ঝগড়ায় জড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। পরের দিন বাড়ির উঠোনে থাকা ট্যাঙ্কের কাছে সাবিত্রী দেবী নিজের বাসন ধুচ্ছিলেন। প্রিয়া আবার দৌড়ে এসে নিজের বাসন নিয়ে বলল, "সরে যাও বুড়ি, আগে আমি বাসন ধোবো, তুমি তারপরে।" সাবিত্রী দেবী শান্তভাবে বললেন, "বৌমা, তুমি তো নিজের রান্নাঘরের সিঙ্কেই বাসন ধুতে পারো, এখানে আমাকে ধুতে দাও।" এই কথা শুনে প্রিয়া মুখ বাঁকিয়ে বলল, "আমি তোমার গোলাম নই বুড়ি, যে তোমার ইশারায় নাচবো। তুই যেখানে বলবে সেখানেই বাসন ধোবো?" এই কথা শুনে সাবিত্রী দেবী আবার চুপ করে অপমানের গ্লাসটা গিলে নিলেন। প্রিয়া প্রায়ই এমন করত। সাবিত্রী দেবী যা করতেন সে ঠিক সেটাই নকল করত। সাবিত্রী দেবী কাপড় ধুলে সেও কাপড় ধুতে বসতো, সাবিত্রী দেবী বাসন ধুলে সেও ঠিক তখনই বাসন নিয়ে হাজির হতো, যেন শাশুড়ির সঙ্গে কোনো অদ্ভুত প্রতিযোগিতা চলছে। কে জানে এতে সে কি আনন্দ পেত। এদিকে প্রিয়া যে সামান্য খাবার দিয়েছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। সাবিত্রী দেবী স্বামীকে বললেন, "দেখুন তো, সব পাত্র খালি হয়ে গেছে।" প্রিয়া আর কিছু দেয়নি অন্যদিকে। প্রকাশ খরচের টাকা দিচ্ছে না। কিশোরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, "সাবিত্রী, যদি ওদের আমাদের এতই খেয়াল রাখতো তাহলে আমাদের আলাদা করতো কেন?" সাবিত্রী দেবী ধীরে বললেন, "কিন্তু প্রকাশ তো বলেছিল খরচের টাকা দেবে। আমাদের তো ওকে জানানো উচিত সব জিনিস শেষ হয়ে গেছে। তাহলে সে আমাদের টাকা দিক, না হয় খাবার জিনিস দিক।" বললেন কিশোরবাবু। "ঠিক আছে," সাবিত্রী দেবী বললেন, "আমি একবার গিয়ে ওর সঙ্গে কথা বলছি।" প্রকাশ অফিস থেকে ফিরলে সাবিত্রী দেবী নিজের অবস্থার কথা জানিয়ে বললেন, "আমাদের সব খাবার শেষ হয়ে গেছে, সব ডিব্বা খালি। হয় তুই প্রিয়াকে বলে একটু জিনিসপত্র দিতে বল, না হয় একটু টাকা দে, আমি নিজেই বাজার করে আনবো।" মায়ের কথা শুনে প্রকাশ অপমানজনক সুরে বলল, "এত তাড়াতাড়ি সব গিলে ফেলেছো তোমরা? এত জিনিস? বুঝেছি বুঝেছি, এগুলো সব তোমাদের চালাকি। খাবারের নাম করে টাকা চাইছো ভোগবিলাসের জন্য। শোনো, তোমাদের আরাম আয়েশের জন্য আমার কাছে বাড়তি টাকা নেই। আমি অফিস থেকে এসেছি, দেখছো না, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দাও।" ছেলের মুখে এমন তিক্ত কথা শুনে সাবিত্রী দেবী আর নিজের চোখের জল আটকাতে পারলেন না। তার আর কিছু বলার সাহসই হলো না। মনে হচ্ছিল কেটে ফেললে রক্ত বেরোবে না, এমন অবস্থা। কাঁদতে কাঁদতে তিনি নিজের ঘরে ফিরে এলেন এবং কিশোরবাবুকে সব খুলে বললেন। কিশোরবাবু স্ত্রীর চোখের জল মুছিয়ে স্নেহ ভরে বললেন, "এখনো তোমার স্বামী বেঁচে আছে সাবিত্রী,
চিন্তা করো না, এমন সন্তানের জন্য আমি তোমাকে কাঁদতে দেব না, আর না খেয়ে মরতেও দেব না। আপাতত দুপুরের বেঁচে থাকা খাবারটুকু তো আছে, ভগবানের নাম নিয়ে খাও, আমি কাল কিছু একটা ব্যবস্থা করব। সাবিত্রী দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, কিন্তু আপনি কি করবেন? আপনার শরীর তো আগেই ভালো থাকে না। কিশোরবাবু শান্ত গলায় উত্তর দিলেন, যতদিন বেঁচে আছি ততদিন না খেয়ে মরবো না। বাইরে গিয়ে কিছু না কিছু কাজ খুঁজবই, দরকার হলে কাজ করব। এই কথা বলে তিনি স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দিলেন। তারপর দুজনেই শুয়ে পড়লেন। সকালে ঘুম ভাঙতেই দেখলেন খাওয়ার মতো কিছুই আর অবশিষ্ট নেই। এই অবস্থায় স্ত্রীর নিষেধ সত্ত্বেও খালি পেটে কিশোরবাবু 2 পয়সা রোজগারের আশায় কাজ খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু ক্ষুধার্ত শরীর আর দুর্বল বুড়ো হাড় কত দূরই বা সঙ্গ দেবে। পাড়ার গলি পেরোতেই মাথা ঘুরে তিনি লুটিয়ে পড়লেন। সেই সময় কয়েকজন পাড়ার ছেলে তাকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তুলে বাড়ি পৌঁছে দেয় এবং সাবিত্রী দেবীকে তার খেয়াল রাখতে বলে। স্বামীকে এমন অচেতন অবস্থায় দেখে সাবিত্রী দেবী ভীষণভাবে ঘাবড়ে গেলেন। প্রথমেই তাকে জল খাওয়ালেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি তো আপনাকে যেতে বারণ করেছিলাম, আপনি আমার কথা শুনলেন না। আজ যদি আপনার কিছু হয়ে যেত। এই কথা বলেই তিনি আরো জোরে কাঁদতে লাগলেন। কিশোরবাবু তখন কিছু বলার অবস্থাতেই ছিলেন না। কিছুটা সামলে নিয়ে সাবিত্রী দেবী বললেন, আপনি একটু বিশ্রাম নিন, শরীর একটু সামলালে আমি আপনাকে পাশের ক্লিনিকে নিয়ে যাব। গুপ্তাবাবুর ডাক্তার ছেলে তো আপনাকে খুব সম্মান করে, আপনার কাছ থেকে ওষুধের টাকাও ঠিক মতো নেয় না। কিছুক্ষণ পর কিশোরবাবুকে ভর দিয়ে পাশের ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বললেন, টাকার আলাদা করে ওষুধের দরকার নেই, দরকার ভালো খাবারের। দাঁত না থাকায় উনি ঠিকমতো খেতে পারেন না, তাই শরীর দুর্বল হয়ে গেছে। আপাতত আমি কিছু শক্তির ক্যাপসুল দিচ্ছি, তবে ওর দাঁত বসিয়ে দিলে উনি ভালো করে খেতে পারবেন। এরপর সাবিত্রী দেবী ছেলের কাছে গিয়ে হাত জোর করে দাঁতের জন্য টাকা চান, কিন্তু প্রকাশ একটুও দয়া দেখালো না, বরং টাকা দিতে অস্বীকার করলো। উল্টো দিকে সেদিনই অসুস্থ বুড়ো মা বাবাকে বাড়িতে একা ফেলে রেখে স্ত্রী আর সন্তানদের নিয়ে 5 দিনের ট্রিপে বেরিয়ে গেল। কিন্তু সেদিনই ঈশ্বর ত্রাণকর্তা হয়ে পাঠালেন দীপা ও পঙ্কজকে। প্রায় 1 বছর পর তারা কিশোরবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ছোট্ট সৌমাও দাদু দিদার সঙ্গে দেখা করার জন্য খুবই উত্তেজিত ছিল। কিন্তু খুশি মনে ঘরে ঢুকেই যখন তারা অসুস্থ ক্ষুধায় কাতর মা বাবাকে দেখে তারা হতভম্ব হয়ে গেল। তাসের জন্য প্রাণ কেঁপে উঠল। সৌম দৌড়ে এসে দিদার গলায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাবিত্রী দেবী আর কিশোরবাবুও মেয়ে আর জামাইকে দেখে ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে পড়লেন। তাসি আর পঙ্কজ এতটাই রেগে গেলেন যে যদি সেই মুহূর্তে প্রকাশ আর প্রিয়া সামনে থাকতো তাহলে মারধর করেই ছেড়ে দিতেন। তারপর তারা এমন এক সমাধান করলেন যাতে প্রকাশ আর প্রিয়া ট্রিপ থেকে ফেরার আগেই বৃদ্ধ মা বাবার সম্মান বাঁচে। সাবিত্রী দেবীর নামেই সাবিত্রী কসমেটিক্স বিশ্রাম ঘরের সামনের দিকে ছোট্ট একটা শাটার লাগিয়ে একটি কসমেটিক্সের দোকান খুলে দিলেন। এতে সাবিত্রী দেবী ও কিশোরবাবুর সময়ও কাটবে, আর 2 পয়সার জন্য ছেলের কাছে হাতও পাততে হবে না। মা বাবার খেয়াল রাখতে বলে দীপা আর পঙ্কজ চলে গেলেন। প্রকাশ আর প্রিয়া ট্রিপ থেকে ফিরে এসে সাবিত্রী কসমেটিক্স দেখে দুজনেই হতবাক হয়ে গেল। তারা বুঝে গিয়েছিল এই সাহায্য দীপা আর পঙ্কজ ছাড়া আর কেউ করতে পারে না। প্রিয়া যে সবকিছুতেই শাশুড়ির নকল করত, দোকান দেখে পা ঠুকে রেগে গিয়ে স্বামীকে বলল, দেখলে বুড়ি হাড়ের মধ্যেও কত জোর আছে, আমরা ট্রিপে থাকতেই কি নাটক করেছিল, আর এত তাড়াতাড়ি দোকান খুলে বসেছে। যদি এই বুড়োরা এই বয়সে দোকান খুলতে পারে তাহলে আমি কেন পারবো না? আমাকেও ঠিক এমনই সেম টু সেম একটা দোকান খুলে দাও। প্রিয়ার জেদের সামনে প্রকাশ হেরে গেল। ঠিক শ্বশুর শাশুড়ির দোকানের সামনেই প্রিয়া কসমেটিক্স নামে আরেকটি দোকান খুলে দিল। দোকান খুলতেই প্রিয়া আবার সাবিত্রী দেবীকে জ্বালানো শুরু করলো। যে কাস্টমার সাবিত্রী দেবীর দোকানের দিকে যেত তাকে সে চালাকিতে টেনে নিয়ে বলতো, দিদি আমার দোকানে আসো, আমার কাছে একদম লেটেস্ট আর অরিজিনাল জিনিস আছে। ওই সামনের দোকানে সব নকল, এখানে লক্ষ্মী, হিমালয়া, পন্ডস, গার্নিয়ার সব পাবেন। এইভাবে প্রিয়া ধূর্ততায় সব ক্রেতাকে নিজের দোকানে টেনে নিত।
আর সাবিত্রী দেবী ও কিশোরবাবুর দোকানে ক্ষতি হতে লাগলো। প্রিয়া ভালো বিক্রি আর বেশি আয়ের আনন্দে মেতে উঠেছিল। কিন্তু হঠাৎই একদিন পাশের পাড়ার কমলা, যিনি প্রিয়ার দোকান থেকে মাথায় লাগানোর জন্য মেহেন্দি কিনেছিলেন, রাগে ফুঁসতে ফুঁসতে ফিরে এলেন। ও প্রিয়া ম্যাডাম, দেখো দেখো, তোর দোকানের মেহেন্দি আমার মাথার কি হাল করেছে। চোখ মেলে দেখ, এক রাতেই আমার কত চুল ঝরে গেছে। তোর মেহেন্দি আমাকে টাক বানিয়ে দিয়েছে। প্রিয়া নির্লজ্জভাবে বলল, আমি তো একদম অরিজিনাল জিনিসই রাখি, আপনার কোনো অন্য কিছু সাইড এফেক্ট হয়েছে। কমলা আরও রেগে গিয়ে বললেন, এক তো চুরি, তার ওপর সিনাজুরি, ডুপ্লিকেট এক্সপায়ার জিনিস বেচে আবার দোষও মানছিস না। দাঁড়া, এখনই পুরো পাড়া জড়ো করছি। আরতি, স্নেহা, বিমলা, রুবি, সবাই এসো এসো, এই প্রিয়ার কাণ্ড দেখো। কমলার চেঁচামেচিতে পাড়ার সব লোক জড়ো হয়ে গেল। আরো অনেক মহিলা অভিযোগ করতে লাগলেন, কারো মুখে প্রিয়ার দোকানের ক্রিমে ফুসকুড়ি, কারো চুল কালো হওয়ার বদলে সাদা হয়ে গেছে। সবাই একসঙ্গে প্রিয়ার ওপর চড়াও হয়ে নিজেদের টাকা ফেরত চাইতে লাগলো। এতজন মহিলাকে একসঙ্গে দেখে প্রিয়া ঘাবড়ে গেল, কারণ চোরের দাড়িতে তো খড় থাকেই। সত্যি, সে বেশি লাভের লোভে সস্তা নকল জিনিস আনত। আর সাবিত্রী দেবী ও কিশোরবাবু সবসময় একদম অরিজিনাল সামগ্রী রাখতেন। ফলে সব ক্রেতা আবার ফিরে গেল সাবিত্রী কসমেটিক্সে। আর প্রিয়ার দোকানে আর কেউই আসতে চাইতো না। একটা চড়ুই পাখির ছানাও আর তার দোকানে আসে না। কিন্তু প্রিয়ার খরচ এতটাই বেড়ে গিয়েছিল যে সামান্য দোকানদারিতে তা চালানো সম্ভব ছিল না। অবশেষে মুখ কালো করে সে তার শাশুড়ি মায়ের কাছে 10 দিনের প্রতিশ্রুতিতে কিছু টাকা ধার চাইতে চায়। কিশোরবাবুর তাকে সামনে দেখেই না করে দেন। কিন্তু প্রিয়ার কান্না ভেজা মুখ দেখে সাবিত্রী দেবীর মন গলে যায়, আর তিনি টাকা দিয়ে দেন। কিন্তু 15 দিন পেরিয়েও প্রিয়ার টাকা ফেরত দেয় না। তখন সাবিত্রী দেবী টাকা চাইতে গিয়ে বলেন, বৌমা, তুমি তো 10 দিনের কথা বলে টাকা নিয়েছিলে, 20 দিন হয়ে গেল, দোকানের সব মাল শেষ হয়ে গেছে, আমাকে নতুন মাল আনতে হবে, আমার টাকা ফিরিয়ে দাও। আশা ভরা কণ্ঠে কথাটা বলতেই প্রিয়ার নাক মুখ বাঁকিয়ে বলে, বুড়ি, তোমার তো সীমা ছাড়িয়ে গেছে। আমি কি তোমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? এক তো আমার কাস্টমার কেড়ে নিয়েছ, তার উপর আবার বারবার টাকা চাইছ। টাকা পেয়ে যাবে যখন তোমার ছেলে দেবে। সাবিত্রী দেবী কাপা গলায় বলেন, আমি বারবার চাইছি? 10 দিনের কথা ছিল, আজ 20 দিনে প্রথমবার বললাম। আজও তুমি আমাকে এত কথা শোনালে। ওহো, বুড়ির তো বেশ সাহস হয়ে গেছে, এত কথা বলা শিখে গেছে। সাবধান, আমার বদ দোয়া লাগবে, তুই কখনো সুখে থাকতে পারবি না। এর আগে প্রিয়া আর কিছু বলার আগেই সাবিত্রী দেবী চুপচাপ নিজের ঘরে চলে যান। রাত হয়ে গেছে, রান্নাও করতে হবে। সাবিত্রী দেবী ভাবলেন, বউয়ের সঙ্গে আর ঝগড়া করে লাভ নেই। রান্না করতে করতে স্বামীকে বললেন, কি জীবন গো, ছেলে বউ এখন আর খোঁজও নেয় না, কখনো টাকাও দেয় না, উল্টে আমাদের কাছ থেকে টাকা নিয়েও ফেরত দেয় না। আর কতদিন চলবে এভাবে? কিশোরবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, আজকালকার সন্তানেরা এমনই। ভাবো তো, এদের সন্তান কেমন হবে। যেমন ব্যবহার আমাদের সঙ্গে করছে, ওদের বিচার ঈশ্বরই করবেন। আর শোনো, এরপর যদি তুমি এই অকৃতজ্ঞদের 1 পয়সাও দাও, তবে আমি ভালো থাকবো না। হ্যাঁ গো, বুঝেছি, আর দেব না। চলো এখন খেয়ে নি। দুজনে খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে উঠে পুজো পাঠ করে জলখাবার সেরে প্রতিদিনের মতো দোকানে যান। গিয়ে দেখেন দোকানের সামনে ভয়ঙ্কর নোংরা আবর্জনা স্তূপ পড়ে আছে। দেখে দুজনেরই বমি পেয়ে যায়। অনেক কষ্টে পরিষ্কার করে ধুয়ে ধূপ জ্বালিয়ে তবে মন কিছুটা শান্ত হয়। এরপর প্রিয়া দোকান খুলে চোখ বড় বড় করে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে থাকে, কারণ নোংরাটা সে নিজেই ফেলেছিল। প্রিয়া সুযোগ পেলেই শ্বশুর শাশুড়িকে জ্বালাতন করত। পাগলের মতো আচরণ করে তাদের মানসিক শান্তি নষ্ট করাই ছিল তার কাজ।
কিন্তু কিশোরবাবু আর সাবিত্রী দেবী কখনোই তার সঙ্গে বেশি তর্কে জড়াতেন না। দোকানের জন্য কিছু টাকা তারা নিজেরা জোগাড় করেছিলেন, আর কিছু প্রিয়ার কাছ থেকে নিয়ে মাল আনার পরিকল্পনা করেছিলেন। দোকান বন্ধের পর রাতে আবার সাবিত্রী দেবী বলেন, বৌমা, আজ তো টাকা দিয়ে দাও, কাল মাল আনতে যেতে হবে। এই কথা শুনেই প্রিয়া ফেটে পড়ে, রাগে লাল হয়ে চেঁচাতে থাকে। এবার সাবিত্রী দেবীরও রাগ হয়। আমি নিজের টাকা চাইছি বলে কি এমন পাপ করেছি যে তুমি এত রাগ দেখাচ্ছ? চিৎকার করে কিশোরবাবু ঘর থেকে বেরিয়ে আসেন। বৌমা, একটু তো লজ্জা করো, উনি তোমার শাশুড়ি মাই তো। এ কথা শুনে প্রিয়া আরো উগ্র হয়ে ওঠে। মা? ও মা নয়, ডাইনি, যে নিজের ছেলে বউকে সামান্য টাকা দিয়ে আবার চাইতে আসে। এই কথা শুনে কিশোরবাবু ভীষণ রেগে যান। সাবিত্রী দেবীর হাত ধরে তাকে ঘরে নিয়ে যান। এ সময় প্রকাশ এসে স্ত্রীর রাগী মুখ দেখে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে ভাগ্যবতী? প্রিয়া পা ঠুকতে ঠুকতে ঘরে ঢুকে যায়, আর প্রকাশ তার পেছনে যায়। ঘরে ফিরে কিশোরবাবু বলেন, আমার ভয় হচ্ছিল যে কিছু অঘটন না ঘটে যায়। দেবীর মতো শাশুড়িকে ডাইনি বলছে। ভালো হয়েছে আপনি আমাকে ঘরে নিয়ে এসেছেন। মেয়েটা ভীষণ অসভ্য, বড়দের সম্মান কি সেটুকুও জানে না। চলুন, খাবার তৈরি আছে। তুমি খাবে না? না গো, আমার খিদে নেই। তুমি না খেলে আমিও খাবো না। কাল ভোরে শহরে মাল আনতে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। দুজনেই চুপচাপ খাওয়া শেষ করলো এবং পুত্রবধূর আচরণ উপেক্ষা করে ঘুমিয়ে পড়ল। ওদিকে প্রকাশও খাওয়া দাওয়া সেরে ঘুমনের প্রস্তুতি নিচ্ছিল। বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু প্রিয়া তখনও বসে বসে গভীর চিন্তায় ডুবেছিল। কি ভাবছো? ঘুমোচ্ছ না? প্রকাশ জিজ্ঞেস করলো। হ্যাঁ, এখনই শুতে যাচ্ছি। তুমি ঘুমিয়ে পড়ো, বলল প্রিয়া। প্রকাশ ঘুমিয়ে পড়ল, কিন্তু প্রিয়ার চোখে ঘুম নেই। সে মনে মনে নানা ফোন দেওয়াচ্ছিল। এই বুড়ো বুড়িকে আমি শিক্ষা দেবই। খুব বেশি মাথায় উঠেছে দুজনের। একটু কাজকর্ম কি শুরু করেছে, অমনি অহংকার বেড়ে গেছে। আমি যদি ওদের গর্ব চূর্ণ না করি, তাহলে আমার নাম আর প্রিয়া কেন? সারা রাত সে এই ভেবেই কাটালো, কখন শ্বশুর শাশুড়ি গভীর ঘুমে যাবে আর সেই সুযোগে তাদের টাকা সাফ করবে। রাত 2টো বেজে গেছে। কখনো ঘর থেকে বেরোচ্ছে, কখনো আবার ঢুকছে। অস্থির হয়ে উঠেছিল সে। অবশেষে বাইরে বেরিয়ে চুপি চুপি শ্বশুর শাশুড়ির ঘরের দিকে গেল। উকি দিয়ে দেখলো দুজনেই গভীর ঘুমে অচেতন। ধীরে ধীরে ভেতরে ঢুকে আলমারির কাছে পৌঁছলো, যেখানে সাবিত্রী দেবী মাল কেনার জন্য টাকা রেখেছিলেন। পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কিছুই পেল না। বারবার শুয়ে থাকা শ্বশুর শাশুড়ির দিকে তাকাচ্ছিল। যদি হঠাৎ জেগে ওঠে, তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। টাকা না পেয়ে মুখ বেঁকিয়ে মনে মনে ভাবল, বুড়ি কোথায় লুকিয়েছে টাকাগুলো? বড় চালাক তো। ঠিক তখনই তার চোখ পড়ল দেয়ালে ঝোলানো একটা থলের ওপর। নিশ্চয়ই এখানেই রেখেছে, কাল তো এটাই নিয়ে বেরোবে ভেবে সে থলেটার দিকে এগোলো। ঠিক সেই সময় কিশোরবাবু পাশ ফিরে শুনলেন। প্রিয়া ভয়ে নিচু হয়ে বসে পড়ল, আবার নিশ্চিন্ত দেখে উঠে দাঁড়ালো। থলেতে হাত ঢোকাতেই ভেতর থেকে আরেকটা ছোট থলে বেরিয়ে এলো। সেটা খুলতেই চোখ ঝলসে উঠল। ভেতরে ছিল 15,000 টাকা। খুশিতে তার চোখ জল জল করে উঠল। থলেটা নিয়েই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। মনে মনে বলল, ভাগ্য ভালো, সাপও মরল, লাঠিও ভাঙল না। নিজের ঘরে গিয়ে টাকা ভরা থলেটা আলমারিতে রেখে আরামে বিছানায় শুয়ে পড়ল। অল্পক্ষণেই গভীর ঘুম। পরের দিন প্রতিদিনের মতোই সাবিত্রী দেবী আর কিশোরবাবু ভোরে উঠে স্নান সেরে পুজো পাঠ করে জলখাবার খেলেন। বেরোনোর সময় থলেটা তুলতেই হাত ঢুকিয়ে চমকে উঠলেন। ভেতরের ছোট্ট থলেটা নেই। বারবার উল্টে পাল্টে দেখলেন। দুজনেই ঘামে ভিজে গেলেন। কত কষ্টে দিন রাত খেটে এই টাকা জোগাড় করেছিলেন। আমার সামনেই তো ছিল। সাবিত্রী, তুমি কি সরিয়েছিলে?
টাকা গেল কোথায়? কে নিল? কিশোরবাবু আতঙ্কে বললেন, আর কে নেবে? প্রিয়া ছাড়া আর কেই বা করবে? আমাদের বাড়িতে তো চোর ঢোকে না। কাল রাতে ঝগড়া হয়েছিল, দেখনি কি ব্যবহার করছিল? ও টাকা চুরি করতে পারে না। সাবিত্রী দেবী কপালে ভাঁজ ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ, নিশ্চয়ই ওর কাজ। কিন্তু এখন কিভাবে প্রমাণ করব? প্রকাশ তো যে কোনো সময় জেগে উঠবে। প্রিয়া তো তাণ্ডব বাঁধিয়ে দেবে। কিশোরজি চিন্তায় বললেন, তাণ্ডব বাঁধালে বাধাক, ওটা আমাদের কষ্টের টাকা, এমনিতেই যেতে দেব না। বলে দুজনেই প্রকাশের ঘরের দিকে গেলেন। প্রকাশ তখন জেগে গেছে, প্রিয়া ঘুমোচ্ছে। সকালবেলা হঠাৎ বাবা মাকে ঘরে দেখে সে অবাক। কি ব্যাপার, তোমাদের লজ্জা নেই? ছেলে বউয়ের ঘরে ঢুকে পড়ছো? আমাদের লজ্জা আছে, তোর বউয়েরই লজ্জা নেই, যে রাতে চুরি করে বেড়ায়। কিশোরবাবু বললেন। এই কথা শুনে প্রকাশ চিৎকার করে উঠল, ভাষা সামলে কথা বলো, হুঁশ আছে তোমাদের? কি বলছো? তার চেঁচামেচিতে প্রিয়া আর বাচ্চারাও জেগে উঠল। কি হয়েছে? এত সকালে চিৎকার কেন? আর এরা আমাদের ঘরে কি করছে? প্রিয়া ভান করে বলল, এত সরল সেজো না, সব আমরা জানি। সাবিত্রী দেবী বললেন, কি জানো? প্রিয়া চিৎকার করল, তুমি আমাদের টাকা চুরি করেছ, বের করো টাকা। এ কথা শুনে প্রিয়া রেগে গিয়ে শাশুড়ির দিকে হাত তুলতে যাচ্ছিল। তখন কিশোরবাবু তার হাত ধরে ফেললেন। হাত তুলছ? গর্জে উঠলেন তিনি। এবার প্রকাশও রেগে গেল, আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করছো কেন? বুড়ো হয়ে মিথ্যে অপবাদ দিচ্ছ, উপরন্ত এমন আচরণ। যদি মিথ্যে হয় তাহলে নিজের ঘরে তল্লাশি দিতে দাও। কিশোরবাবু বললেন। প্রকাশের এতটুকু ধারণাও ছিল না যে তার স্ত্রী চুরি করতে পারে। সে তৎক্ষণাৎ বলে ফেলল, ঠিক আছে, তল্লাশি করো, যদি টাকা না পাও তখন দেখব তোমাদের। এই কথা বলেই প্রিয়া নিজেই আলমারির সামনে দাঁড়িয়ে পড়ল, নিজের বোকামির প্রমাণ নিজেই দিয়ে দিল। প্রকাশ বলল, যখন তুমি চুরি করনি বলছো, তাহলে তল্লাশি দিতে এত ভয় কিসে? দিতে দাও তল্লাশি। প্রিয়া আলমারির সামনে দাঁড়িয়েই ছিল। তখন প্রকাশ তাকে ধরে নিজের দিকে টেনে নিল। প্রিয়া বারবার বলছিল, ওখানে কিছু নেই, কিছুই নেই, কিন্তু প্রকাশ তাকে ছাড়ল না। তল্লাশি হোক, কঠোর গলায় বলল সে। কিশোরবাবু আলমারিতে হাত ঢুকিয়েই কাপড়ের ভেতর লুকোনো থলেটা দেখতে পেলেন। সেটা চোখে পড়তেই প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ নেমে গেল লজ্জায়, আর প্রকাশের চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। কিশোরবাবু থলেটা তুলে প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া তখন বিড়ালের মতো নিশ্চুপ দাঁড়িয়ে। এটা কি রে বাবা? কাপা গলায় সাবিত্রী দেবী বললেন। তোর স্ত্রী তো বলছিল কিছুই নেয়নি, তাহলে এটা কি? কিশোরবাবুও বললেন। হঠাৎ প্রকাশের রাগ চরমে পৌঁছে গেল। সে উল্টো নিজের বাবা মার ওপরেই চিৎকার করে উঠল, তোমরা দুজন বুড়োই সব সময় ওর মাথা খারাপ করে রাখো। এটাই বা প্রমাণ যে ও রেখেছে? হতে পারে তোমরাই নিজের থলে আমাদের আলমারিতে লুকিয়ে দিয়েছ। স্বামীর মুখে এই কথা শুনে প্রিয়ার সাহস হাজার গুণ বেড়ে গেল। হ্যাঁ, এই দুজনই সারা রাত আমাকে কথা শুনিয়েছে, চেঁচিয়ে উঠল সে। কিশোরবাবু আর সাবিত্রী দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন প্রকাশ গর্জে উঠল, কি দেখছো এভাবে? বেরিয়ে যাও আমার ঘর থেকে। প্রকাশের কটু কথায় দুজনেই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেন। ঠিক 5 মিনিট পরেই পরিস্থিতি বদলে গেল। হঠাৎ কিশোরবাবু আর সাবিত্রী দেবী হাতে লাঠি নিয়ে প্রকাশ আর প্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়লেন। বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে। রাগে লাল হয়ে চিৎকার করছিলেন তারা। লাঠির আঘাত পড়তে লাগলো প্রকাশ আর প্রিয়ার ওপর। আমাদেরই বাড়ি থেকে আমাদেরই তাড়াতে চাও? চোখ দেখাও, আজ তোমাদের শিক্ষা দেব। কিশোরবাবু গর্জে উঠলেন। সাবিত্রী দেবী দাঁত কিরমির করে বললেন, কুপুত্র, বউ নিয়ে বুড়ো বয়সে আমাদের জীবন নরক বানিয়ে দিয়েছ।
আমাদের খরচ তো ওঠাও না, সেবা যত্ন তো করোই না, বরং আমরা বুড়ো হাড় ভেঙে খেটে যদি দুমুঠো ভাত জোগাড় করি সেটাও চুরি করো। কিশোরজি বললেন, ছেলে বউ থাকতে আমরা নিজেরাই দিনরাত খেতে পয়সা জমাই, আর তোমরা সেটা চুরি করো। তোমাদের হেকড়ি আজই ভাঙব। প্রকাশ আর প্রিয়া লাঠি ঠেকাতে গেলে হাতেই আঘাত পড়ল। মারতে মারতে দুজনকে বাড়ির বাইরে বের করে দেওয়া হলো। খুব শখ ছিল না আমার সঙ্গে পাল্লা দেওয়ার? এবার দে পাল্লা। সাবিত্রী দেবী চিৎকার করলেন। আর তোর খুব শখ ছিল স্ত্রীর সব ভুলকে সমর্থন করার, এবার করো। নিজের টাকায় ঘর বানাও আর দফা হও। কিশোরবাবু বললেন, আজ এতদিনের চেপে রাখা সব রাগ বেরিয়ে এসেছে। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই প্রকাশ আর প্রিয়ার সব দম্ভ চুরমার হয়ে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। এবার সত্যি সর্বনাশ হয়ে গেল। কোথায় যাব? ভাড়া দেওয়ার টাকাও তো নেই। মার খেতেই এসব ভাবছিল তারা। হঠাৎ দুজনেই বাবা মায়ের পায়ে পড়ে গেল। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু কিশোরবাবু তখন নিজের সিদ্ধান্তে অটল। এখন আর কোনো ক্ষমা নেই। এক মুহূর্তও তোমাদের এই বাড়িতে সহ্য করব না। আদরে মানুষ করে মাথায় তুলে এনেছি, আর আজ এই ফল। তিনি বলতে থাকলেন, এক বাড়িতে থেকেও বুড়ো বয়সে আমাদের দুমুঠো ভাতের জন্য আলাদা করে দিয়েছ। চিকিৎসার খরচেও এক পয়সা দাওনি। তবু আমরা চুপ ছিলাম। রাতের পর রাত তোর বউ যখন সাবিত্রীকে অপমান করেছে তখনও চুপ ছিলাম। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। আজ সেই সীমা শেষ। 10 মিনিটের মধ্যে বাড়ি খালি করো, নইলে পাড়ার লোক ডাকবো। বলবো তোমরা বুড়ো মা বাবাকে মারতে চাও। কাঁদতে কাঁদতে প্রকাশ বলল, বাবা আমরা যাব কোথায়? কোথাও গিয়ে মরো। টেক কোথাও গিয়ে মরো, আমাদের শান্তিতে বাঁচতে দাও। কঠোর কণ্ঠে কিশোরবাবু বললেন। শেষে আধা ঘন্টা সময় দেওয়া হলো। আধা ঘন্টার মধ্যেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। প্রকাশ তার বাবার বন্ধু রঘুবীর বাবুর বাড়িতে গিয়ে কান্নাকাটি করে অনুরোধ করলো। রঘুবীর বাবু ফোন করে কিশোরবাবুকে বোঝাতে চাইলেন, কিন্তু কিশোরবাবু একটুও নড়লেন না। সব কথা মানতে রাজি আছি, শুধু এটা বলবেন না যে ওদের আবার বাড়িতে রাখি। আমাদের বাকি জীবনটা আমরা শান্তিতে কাটাতে চাই। কিশোরবাবুর দৃঢ়তা দেখে রঘুবীর বাবুও আর কিছু বললেন না। এরপর প্রকাশ প্রিয়া ভাড়া বাড়িতে ঘুরতে লাগলো। আজকের দিনে এত মহার্ঘ দূরের কথা, ঘর বানানো তো স্বপ্নই। বছর পেরোতে লাগলো, সংসারে নিত্য ঝগড়া, আর বড় হতে থাকা বাচ্চারাও এখন তাদের সঙ্গেই সেই একই ব্যবহার করতে শুরু করলো, যেটা একদিন তারা নিজের বাবা মার সঙ্গে করেছিল। অন্যদিকে কিশোরবাবু আর সাবিত্রী দেবী শান্তিতে জীবন কাটাতে লাগলেন। বাড়ি থেকে একটু দূরে তারা বড় দোকান কিনেছিলেন, যা অল্প দিনেই এলাকায় খুব নাম করে ফেলল। নামি দামি কসমেটিক্স রাখা শুরু করলেন। সম্মান, শান্তি আর সচ্ছলতায় জীবন কাটছিল। কেউ জিজ্ঞেস করলে নিজের ছেলে বউকে বাড়ি থেকে বের করে দিলেন কেন, গর্বের সঙ্গে তারা বলতো, যদি সন্তানরা বুড়ো মা বাবাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাহলে বাবা মায়ের সেই অধিকার নেই কেন? ওদের সঙ্গে থাকলে আমাদের দম বন্ধ হয়ে যেত। ওরা যাওয়ার পর আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। এমন সন্তানের সঙ্গে থেকে কি লাভ, যে বুড়ো বয়সে দুদিনের শান্তিও দিতে পারে না? লোকজন তাদের কথার প্রশংসা করত, অনেকেই পরামর্শও নিতে আসতো। আজকের প্রশ্ন, কিশোরবাবুর মেয়ে যে বিউটি শপ খুলেছিল তার নাম কি রাখা হয়েছিল? আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানান। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।